বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দুদিন আগে বিআইজিডি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ একটা সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে এবং সার্ভের মূল বিষয় আমি জাস্ট যেটুকু নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটুকু উল্লেখ করি যে ওই রিপোর্ট অনুযায়ী ওরা অক্টোবর মাসে একটা সার্ভে করেছিল। তখন ভোট কাদেরকে দেবে এই সিদ্ধান্ত মানুষ 38% নেয়নি, সংখ্যাটা বেড়ে এখন সেটা দাঁড়াচ্ছে 48.5% মানুষে। অর্থাৎ কোন রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে সেই বিষয়ে মানুষের সিদ্ধান্ত ধীরে ধীরে মানুষ সিদ্ধান্তহীনতার মধ্যে প্রবেশ করছে। এবং একই সঙ্গে সেটা ওই রিপোর্ট যেটা দেখাচ্ছে যে বিএনপির জনসমর্থন ওই সময়ের তুলনায় কমছে, আওয়ামী লীগেরও কমেছে, জামাতের কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে এনসিপিরও কিছুটা আছে, যদিও খুব একটা সিগনিফিক্যান্ট নয়। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই সিনারিওটাকে আপনারা কীভাবে দেখেন? এ বিষয়ে আমি মন্তব্য করার আগে সম্মানিত দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে স্মরণ করে দিতে চাই, আধুনিক বিশ্বের রাজনীতিতে জরিপ একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে। বিভিন্ন প্লেয়ার এবং পার্টি যারা থাকেন, বিশেষ করে পারসেপশন ম্যানেজমেন্টের যারা প্লেয়ার থাকেন, তারা জরিপকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আমি সুনির্দিষ্টভাবে আপনার এই বিষয়টিতে মন্তব্য করতে যাওয়ার আগে সম্মানিত দর্শক শ্রোতাদের আমি নিশ্চয়ই ওনারা জানেন, তবু সচেতন করে দিতে চাচ্ছি এই বিষয়টা ঢোকার আগে, যে এই ধরনের জনমত তৈরি করার যে লড়াই চলে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে চলে এবং অনলাইন এবং ইন্টারনেটের পাওয়ারের কারণে এটা একটা সার্বক্ষণিক যুদ্ধে পরিণত হয়েছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের আধেয় এগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে আমজনতা এতে তারা প্রভাবিত হয় এবং খুব মানুষের মনোজগতের সঙ্গে মিলিয়ে এটা করা হয়। এবং দেখা যায় যে এ ধরনের জরিপ করার জন্য যে টার্গেট গ্রুপ অডিয়েন্স, এটাও এমনভাবে তৈরি করা হয় যে যারা জরিপের উদ্যোগ নিচ্ছেন তারা যেমন ফলাফলটি চান এবং যেমন ফলাফলটি তারা প্রচার করতে চান তেমন ফলাফলটি যেন বেরিয়ে আসে, এমন করেই কিন্তু একটা কাঠামো তৈরি করেন জরিপ পরিচালনা করার ক্ষেত্রে। সকল ক্ষেত্রে বলা যায় এ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা প্রমাণিত হয়েছে। আমি কিন্তু আবারই বলছি যে আপনি যে তথ্যটা দিয়েছেন আমি এই বিষয়ে পরে কথা বলছি, কিন্তু দেখা গিয়েছে সারা পৃথিবীতেই কিন্তু এই ধরনের জরিপের পিছনেও একটা উদ্দেশ্য কাজ করে এবং একেবারেই তথ্য উন্মোচন করার সততা নিয়ে জরিপ করছেন এবং সেটা তুলে ধরছেন এমনদের তো স্বার্থ থাকার কথা না, সঙ্গত কারণেই। যেমন চলমান গণমাধ্যমে জনগণের কাছে তথ্য উপস্থাপন করার যে মহান লক্ষ্য, তার চেয়ে কিন্তু জনগণকে বিভিন্ন মহলের বা বিভিন্ন স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট তথ্যকে উপস্থাপন করা এবং তার মতো করে ওটাকে টেইলারিং করা, ইনফরমেশনকে টেইলারিং করা, ডাটাকে তার মতো করে সাজানো, এটা এখন আধুনিক গণমাধ্যমের একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, অনেক বড় একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। যে কোনো গণমাধ্যম, ইভেন ধরেন আমাদের দেশেও যদি সাম্প্রতিককালের অভিজ্ঞতার দিকে আমরা তাকাই, গণমাধ্যমের একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে ফ্যাসিবাদের সহযোগী হিসাবে কিন্তু অভিযুক্ত হয়ে আছে। আবার আপনি সহ অনেক সাহসী ব্যক্তিরা গণমাধ্যমের সত্য উন্মোচন করতে গিয়ে রাষ্ট্র এবং ফ্যাসিবাদের শত্রুতে রূপান্তরিত হয়েছিলেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছিলেন, এটাও সত্য। ফলে জরিপ, তথ্য, সংবাদ এগুলি কিন্তু কোনো নৈর্ব্যক্তিক কোনো বিষয় নয়, অথবা এটা কিন্তু কোনো একটা অর্গানিক বিষয় নয়, বরঞ্চ এটা অনেকটা কৃত্রিমভাবে তৈরি করা কোনো না কোনো ব্যক্তি অথবা মহলের উপাদান। এবারে আমি আসি আপনার এই তথ্যর বিষয়ে। খুব অল্প সময় আমি আপনার এখানে আসার আগে সময় পাইনি বলে আমি আমার চোখেও পড়েছে এবং খুব চমৎকারভাবে বিএনপি এবং জামাতকে কাছাকাছি এনে সিদ্ধান্তহীনতার সংখ্যাটাকে বাড়িয়ে দিয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আমার কাছে
যে কারণে একটু সন্দেহ মনে হয়েছে। যেমন আমি নিজে একটা নির্বাচনী এলাকায় বহুদিন থেকে প্রার্থী হই, নির্বাচনে আমি 2 বার বিজয় লাভ করেছি, পার্লামেন্টে গিয়েছি। নির্বাচিত হওয়ার কারণে বা ভবিষ্যতে নির্বাচন করার সম্ভাবনার কারণে আমাকে অনেক নিগ্রহের মধ্যে পড়তে হয়েছে। এখনও এই মুহূর্তেও যারা আমাকে রাজনৈতিক কারণে পছন্দ করেন না অথবা প্রতিদ্বন্দ্বী মনে করেন অথবা আমাকে নিয়ে যারা ঈর্ষান্বিত, হিংসা, তারা কিন্তু সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছেন, আমি দেখছি, খেয়াল করছি। ফলে আমি কিন্তু একটা প্রত্যক্ষভাবে আমি কিন্তু এই ধরনের তথ্য, গণমাধ্যম এবং জরিপের তৎপরতার একজন ভিকটিম। ফলে আমাকে আমার নিজের প্রয়োজনই, আমার নিজের স্বার্থেই কিন্তু এই ধরনের তথ্যকে খুব ভালোভাবে দেখতে হয়। সেই বিবেচনায় যদি আমি বলি যে আমাকে যদি নিরপেক্ষভাবে আমার এলাকার কথা বলেন আপনি, তাহলে আমি দেখছি যে এই গবেষণা অথবা এই জরিপের সঙ্গে আমার নির্বাচনী এলাকার আমি কোনো মিলই খুঁজে পাচ্ছি না। আমি জাস্ট আরেকটা প্রশ্ন, আপনি এই যে নির্বাচন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে হবে বলে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপিও একটা নির্বাচনী আবহের মধ্যে নিজেদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি মনে করেন যে বাংলাদেশে যে নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন, মানুষ লড়াই করেছে, সে ধরনের একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, বা কতখানি আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমি নির্বাচন হতে দিতে চাচ্ছেন না বা নির্বাচনের মধ্যে গণতন্ত্রের কোনো স্বার্থ দেখছেন না, এমন একটা মহল অবশ্যই কম বেশি সকলেই আমরা সজাগ, এবং কম বেশি ব্যাপারে একটা উদ্বেগ মানুষের মধ্যে কাজ করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেও বক্তৃতায় উনি বলেছেন যে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে একটা মহলের ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কিন্তু আশার দিকটা হচ্ছে এই যে এই সরকার 8ই আগস্ট 2024-এ শপথ নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কখনো কখনো মনে হয়েছে যে অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, পরিস্থিতি তাকে বাধ্য করেছে অন্যান্য দলের সঙ্গে মিলে একটা ঐক্যমতের জায়গা তৈরি করতে, পরিস্থিতি তাকে বাধ্য করেছে নির্বাচনের একটা ফেব্রুয়ারিকে লক্ষ্য করে একটা রোডম্যাপ তৈরি করতে। ফলে এই মুহূর্তে ব্যাপারটা যা দাঁড়িয়েছে যে প্রমাণিত হোক বা না হোক, বিরোধিতা যদি কারো থেকেও থাকে, কিন্তু দৃশ্যমান হচ্ছে এই যে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ বিএনপির নীতি নির্ধারকরা এবং অপরদিকে বিগত গণঅভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা পালনকারী বীর সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধানের যে 18 মাসের মধ্যে নির্বাচনের যে আকাঙ্ক্ষা, পরিশেষে এই দুই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি প্রধান এবং সামরিক বাহিনী প্রধানের এই আকাঙ্ক্ষার সঙ্গে প্রধান উপদেষ্টা, সরকার প্রধান হিসাবে তিনিও কিন্তু এক মঞ্চে দাঁড়িয়েছেন, এক পেজে দাঁড়িয়েছেন। নাও বিএনপির প্রধান, সামরিক বাহিনীর প্রধান এবং সরকার প্রধান তিনজনেই কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির একটা সমান্তরাল দাগে দাঁড়িয়ে আছেন। ফলে যাদের শখ ছিল বা ইচ্ছা ছিল বা এখনো আছে বিরোধিতা করার, আমি মনে করি যে তাদের এ ব্যাপারে বিভ্রান্তিমূলক চিন্তা থাকতে পারে, কিন্তু শক্তির দিক থেকে তারা খুবই দুর্বল। সর্বোপরি জনগণ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেটা আপনি বলে করছেন, কিন্তু একই সঙ্গে ওই একই দিনে যেদিন নির্বাচনের ঘোষণা দিলেন, জুলাই ঘোষণা যেটা হয়েছে, আমরা দেখছি অন্যান্য কিছু রাজনৈতিক দল সেই ঘোষণা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করছে, এবং এখন জুলাই সনদ নিয়ে শেষ দিকের কাজ চলছে, এবং সেখানে কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যেই বলেছে যে তারা এই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না। একদিকে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এবং অন্যদিকে যদি সরকারের ভাষায় যে বড় 4টে দল, তার 3টে দল যদি নির্বাচনকে
না যেতে চায়, কিংবা এখন যেটা ঐকমত্য কমিশন কাজ করছে, এক্সপার্টদের সঙ্গে মত বিনিময় করছেন তারা, যে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়। একটা তো ধারণা হচ্ছে যে এটা নতুন সংসদ হবে, সংসদ সেগুলো আইন পাস করবে, তারপরে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আগে ধারণা ছিল যে 2 বছরের মধ্যে বাস্তবায়নের একটা অঙ্গীকার, কিন্তু অন্যান্য দলগুলো আপনাদের বাইরে যারা, তারা এখন বলছে যে এটা কিভাবে বাস্তবায়ন, সেটা কি এলএফের মাধ্যমে, কোনো এক্সিকিউটিভ অর্ডারে, নাকি গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে, না গণভোট নিয়ে। সেই কারণে এক্সপার্টদের মতামত নেওয়ার একটা কাজ চলছে। তো এখানে আপনি কি মনে করেন যে জুলাই সনদ যদি ঐকমত্য না হয়, যে এতদিনের এক্সারসাইজের পরে কোনো নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে নির্বাচনকে কেন্দ্র করে, বা নির্বাচন বিলম্বিত হয়ে যাবার কোনো আশঙ্কা আছে কিনা আপনাদের মধ্যে? জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যেই বলেছে যে যতটুকু ঐক্যমত তৈরি করা দরকার একটি নির্বাচন অনুষ্ঠান করার জন্য, তা ইতিমধ্যেই গঠন করা হয়েছে। এখন এই ঘোষিত ঐক্যমতকে কীভাবে বাস্তবায়ন করবে, এটি রাজনৈতিক দলগুলির এজেন্ডা। রাজনৈতিক দলগুলিকে যদি আমরা বিবেচনায় নিই তালিকার ভিত্তিতে, তাহলে মাত্র দুইটি তিনটি দল এক ধরনের স্ববিরোধী কথাও বিভিন্ন সময় বলছেন, নির্বাচনের কথাও বলছেন, আবার বলছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, শর্তও দিচ্ছেন। আগেও তারা বিভিন্ন সময় এগুলি দিয়েছেন। আমরা খেয়াল করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি এই দুইটি তিনটি দলের এই তৎপরতাকে। কিন্তু বাকি সব দল, আসার দিক হচ্ছে সবাই এ ব্যাপারে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যে সিংহভাগ রাজনৈতিক দল এবং বিএনপির এবং সামরিক বাহিনী এবং সরকার, এর বিপরীতে মাত্র দুইটি তিনটি দল। এবং বিগত নির্বাচনের যদি সালতামামি আমরা দেখি, তাহলে ভোটের বিবেচনায়ও এটা কিন্তু খুব নেগলিজেবল। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্ত দলগুলির সাংগঠনিক শক্তি আর যতটুকু ভোটও তাদের ছিল, সেই ভোটাররাই যে তাদের কথা শুনবেন, এটাও মনে করার কোনো কারণ নাই। ফলে সেই অর্থে এই ধরনের ভিন্ন মত এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করছে। কিন্তু জনগণের দেশের মালিকানা চর্চা করার জন্য, রাষ্ট্রের মালিকানা চর্চা করার জন্য তার হাতে ব্যালট পেপার পাওয়ার যে আকাঙ্ক্ষা, এবং এর সঙ্গে যে খুব দ্রুত একটা সংযোগ তৈরি হচ্ছে জনগণের সঙ্গে, সরকার, বিএনপি সহ রাজনৈতিক দলগুলির এবং সামরিক বাহিনীর, এই বিশাল একটি জাতীয় ঐক্যমত, তা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানেরই চেতনার প্রতিফলন। ফলে আমি আশা করতে চাই যে এইটি দুই তিনটি দলও তাদের স্ববিরোধিতা এবং বিভ্রান্তিমূলক অবস্থান কাটিয়ে উঠবেন। যদি না কাটিয়ে ওঠেন, তাহলে এই স্বতঃস্ফূর্ত ভোটের পক্ষের জনমতের বিপরীতে দাঁড়ানোর একটা ঐতিহাসিক কলঙ্কের মধ্যে তাদেরকে পড়তে হবে। না, কিন্তু তারা যদি বলেন যে আমরা নির্বাচনে যাচ্ছি না, অন্য কিছুই করলেন না, এবং তারা নির্বাচনে অংশ নিলেন না, অন্যদিকে আওয়ামী লীগও নির্বাচনে নেই, সেই নির্বাচন কতখানি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে, বা বিএনপি আসলে সেই নির্বাচনের মধ্য দিয়ে কি অর্জন করবে? নির্বাচনের অংশগ্রহণ যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচন অনুষ্ঠান করার যে সমস্ত টেকনিক্যাল দায়িত্ব নির্বাচন কমিশনের থাকে, তা যদি সুচারুরূপে সম্পন্ন হয়, নির্বাচন পর্যবেক্ষকদের কাছে যদি পরিষ্কার হয় যে ভোটাররা সন্তোষজনকভাবে অংশগ্রহণ করছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের কোনো দৃশ্যমান সমস্যা নেই, তখন কে নির্বাচনে এসেছে কে আসে না এটা কিন্তু আর গুরুত্বপূর্ণ হবে না। তখনই এটা গুরুত্বপূর্ণ হবে। এই ন্যারেটিভটা অনেকটা সেই আওয়ামী আমলের মতো হয়ে যাচ্ছে না? আমার মনে হয় যে একটু পরিষ্কার করি, এই ন্যারেটিভটা আওয়ামী লীগ আমলে প্রযোজ্য হয়নি এই কারণে, বিকজ জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমি 2024-এর 7ই জানুয়ারি আমি কারাগারে ছিলাম যখন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং আমার নামে অপপ্রচার করা হয়েছে বিভিন্ন আওয়ামী গণমাধ্যম যে আমি নাকি নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং এমনকি ডিবি অফিসে তৎকালীন সময়কার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য চেষ্টা করানো হয়েছিল আমি সহ কয়েকজনকে। ফলে এই ধরনের নানান চক্রান্ত, নানান ষড়যন্ত্র যাই হোক না কেন, যতক্ষণ জনগণ নির্বাচনে, যদি সেদিন জনগণ নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে বিএনপিকেও কিন্তু বিবেচনা করতে হতো যে আন্দোলন সংগ্রামে নির্বাচনকে বিবেচনায় রেখেই করতে হয়।
কিন্তু যেহেতু জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এত কিছুর পরেও, এবং বিএনপির নির্যাতনের কারণে বিএনপির পক্ষে জনগণকে ভোট দানে বিরত করতে বাধ্য করার শক্তিও তখন ছিল না। আমরাই তো কখন গুম খুনের শিকার এবং কারাগারে বন্দী হয়ে আছে সমস্ত নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু জনগণ ভোট বর্জন করেছে। ফলে ইনক্লুসিভ ইলেকশন হওয়া, অবাধ নির্বাচন হওয়া, এটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করে ভোটারদের অংশগ্রহণের স্রোতটা কেমন এবং ভোট গ্রহণ ও ফলাফল গ্রহণের টেকনিক্যালিটিটা কতটা পরিচ্ছন্ন। এই দুইটি শর্ত পূরণ হলেই কিন্তু নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। নির্বাচনের দল কে অংশগ্রহণ করেছে, কে অংশগ্রহণ করে নাই, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। যেমন 70 নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষা নিয়ে নির্বাচন অংশগ্রহণ করে নাই। কিন্তু এখন তো আন্তর্জাতিক মানদণ্ডে যে নির্বাচন গ্রহণযোগ্য সেই মানদণ্ড হচ্ছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকতে হবে, না হলে সেটাকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আর বলা হয় না। আন্তর্জাতিকভাবে এই মানদণ্ড তো ধরেন যিনি ব্যাখ্যা করেন তার ব্যাপার। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তা সম্পূর্ণই ওই রাজনৈতিক দলের স্বাধীনতার ব্যাপার। আবার একটি দেশের জনগণ তার ব্যালট পেপার চাবেন, ব্যালট পেপারে তিনি অংশগ্রহণ করবেন এবং তার ব্যালট পেপারে গ্রহণ করা সিল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনেরই কোনো A to Z থেকে কোনো বাধা নাই, থাকলো না। তো এই দুইয়ের মধ্যে তো কোনো বিরোধ নাই। জনগণের যেমন এটা মৌলিক অধিকার এবং আপনি দিতে বাধ্য, রাষ্ট্র তাকে দিতে বাধ্য। আরেকটি হচ্ছে একটি রাজনৈতিক দলের মৌলিক অধিকার, জনগণ শতকরা 99% জনগণ ভোটে গেল, 1% লোক নিয়ে যারা দল করে তারা ভোটে গেল না, যেতেই তো পারে, এই স্বাধীনতা তাদের থাকা উচিত। এবং 99% মানুষ ভোটে অংশগ্রহণ করার পরে 1% ভোট যে অংশগ্রহণ করলো না, ইতিহাস তার পরিণতি নিবে। ধানের শেষ মার্কা হলো 1970-এর নির্বাচনে মৌলানা ভাসানীর মার্কা। নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। 70-এর নির্বাচনের বৈধতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? আপনি তো নিজেও ইতিহাসের ছাত্র এবং সারাক্ষণই দেশের রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। অতএব এই প্রশ্নগুলি কিন্তু আপেক্ষিক। এই জন্য মৌলিক প্রশ্ন হচ্ছে যে দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা এবং নির্বাচন প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য মনে করছে কিনা, জনগণ মনে করছে কিনা। এখানে আরেকটা প্রসঙ্গ যে আপনারা গত কয়েক মাসে বিভিন্ন রকমের কথা বিভিন্ন সময় বলেছেন, যেমন ধরেন আপনারা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, আবার সেই সব উপদেষ্টাদের সঙ্গে আপনারা মিটিংও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি মনে করছেন কিনা যে সরকার, আপনারা বলছেন যে নির্বাচনের প্রস্তুতির কাজটা শুরু হয়েছে, সরকার তার নিরপেক্ষতা প্রমাণ করতে পেরেছে কিনা, যাতে দীর্ঘদিনের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনের দাবি সেই দাবি প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এবং একই সঙ্গে আপনারা বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ করেছেন, আবার কখনো কখনো মনে হচ্ছে যে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগই করতে চান না, সরকারকে কখনো কখনো ভালো সার্টিফিকেটও দিচ্ছেন। সো একটু অনেকের কাছে একটু কনফিউজিং মনে হয়, আপনি একটু ক্লিয়ার করতে পারেন? আমরা প্রথম থেকেই একটা বিষয়কে বিবেচনায় রেখেছি যে এই সরকার কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, এটা কোনো নির্বাচিত সরকার না। এই সরকার একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং সমস্ত মহলের সমর্থনের ভিত্তিতে জন্ম নিয়েছে, সমর্থনের ভিত্তিতে টিকে আছে। এই অনুভূতির ঘাটতি সরকারের মধ্যে কখনো কখনো দেখা গিয়েছে। সরকার তার এই লেজিটিমেসির সোর্স সম্পর্কে কখনো কখনো অস্পষ্ট, এবং বিশেষ করে সরকারের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজনকে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিকভাবে তারা অনেকটা নাইভ এবং রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে তাদের সংশ্লিষ্ট না থাকার কারণে এক ধরনের একাডেমিক প্রোফাইল তাদের আছে, কিন্তু একটা পলিটিক্যাল একটা ক্রাফট ড্রাইভ করতে গেলে পরে যে নলেজ অ্যান্ড যে উইজডমটা থাকে সেটা যে নাই, তা কিন্তু বারবার বেরিয়ে পড়েছে। তো সঙ্গত কারণেই বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দলকে একদিকে যেমন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এরকম একটি সরকারকে বৈধতা দিতে হয়, সহযোগিতা করতে হয় এবং অন্তর্বর্তীকালীন এই সময়টা তাকে দিয়ে নির্বাচন আদায় করে নিতে হয়, নির্বাচন স্বতঃস্ফূর্ততা করতে হয়। অপরদিকে যেহেতু তারা এ ব্যাপারে অভিজ্ঞতার ঘাটতি আছে এবং যেহেতু তারা রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসেন নাই, যেহেতু তারা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছেন, ফলে তাদের জ্ঞানের ঘাটতি, রাজনৈতিক অজ্ঞতা,
এগুলিকেও আমাদেরকে বাইরের থেকে সামাল দিতে হয়। সে কারণে কখনো কখনো দর কষাকষি করতে হয়, ভুল ধরিয়ে দিতে হয়, কখনো কখনো হার্ডটক করতে হয়। বাট এন্ড অফ দ্য ডেতে আমাদের এই ঝাল মিষ্টির পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা সরকারকে ঠিক পথে দেখতে পেরেছি। আপনি খেয়াল করবেন যে কখনো কখনো ছোটোবেলায় আমরা ওই যে খেলনা চাবি দিয়ে ছেড়ে দিলে পরে ওটা এদিক ওদিক দৌড়ে করতাম এবং আমরা আবার ওটাকে সঠিক পথে প্রবাহিত করতাম। আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত সরকারের এরকম বিপদগামী হওয়ার সম্ভাবনা অতীতে যেমন ছিল ভবিষ্যতেও কিন্তু আছে। এক্ষেত্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই মিলে তাকে পাহারা দিয়ে এই সরকারকে আমরা নির্বাচন পর্যন্ত নিয়ে যাবই। আর এই সরকার অতটা শক্তিশালী না যে এরকম একটি জনগণের পক্ষ থেকে তার দুই দিকে দেয়ালের মতো তৈরি করা যে পাহারার দেয়াল, তা অতিক্রম করার মতো শক্তি সে রাখে না। কেননা রাজনৈতিক দলের সমর্থনই হচ্ছে তার একমাত্র বৈধতা এবং টিকে থাকার ভিত্তি। আপনি নির্বাচনের প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই তাহলে আরও কতগুলো প্রসঙ্গে এখানে আলোচনা করতে হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেকেই মনে করছিলেন যে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, মধ্যপন্থার রাজনীতি আপনারা করবেন, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন আপনাদের নেতৃবৃন্দের কথাবার্তায় বোঝা যাচ্ছে না আসলে আপনারা কি করতে চান। যেমন ধরা যাক, আপনারা আমাদের নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী আছে, আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন, কিন্তু আপনারা তাদেরকে আদিবাসী বলবেন না, উপজাতি বলবেন না, সহ উপজাতি বলবেন, কি বলবেন সেটা পরিষ্কার না আপনাদের কথাবার্তায় এরকম বেরিয়ে আসছে। আপনারা মধ্যপন্থা রাজনীতির কথা বলবেন, আবার অন্যদিকে আপনারা দেশে শরিয়া বিরোধী আইন করবেন না। এইসব আপনারা আলোচনার মধ্যে নিয়ে আসেন। কে কাকে খুশি করতে চাইছে সেটা বোঝাও যায় না, এবং কখনো কখনো নিজেদের দায় এড়াবার প্রবণতাও আপনাদের দলের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং ওই যে সার্ভে রিপোর্টের কথা যেটা আমি উল্লেখ করলাম, আমি আলোচনা করছিলাম, সেই সার্ভে রিপোর্টে এই যে জনসমর্থন কমা, আপনি যদিও সেটা অ্যাগ্রি করেন না, এবং মানুষ যে সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা বাড়ছে, এর একটা কারণ যদি কেউ বলেন যে বিএনপি আসলে গত কয়েক মাসে ধীরে ধীরে চাঁদাবাজি, দখলদারি এগুলোর মধ্যে জড়িয়ে পড়েছে। নানা অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে। এনসিপি একবার অভিযোগই করলো যে সরকারের ভেতরে বিএনপির প্রভাব অনেক বেশি বিভিন্ন জায়গায় প্রশাসনে, কাজে লেভেল প্লেইং ফিল্ড নয়। কালকেই আমার অনুষ্ঠানে একজন সম্পাদক কথা বলছিলেন, তিনি বলছিলেন যে চাঁদা দাও বা আগে চাঁদা, অবৈধ চাঁদা এবং বৈধ ভোট, আপনি অবৈধ চাঁদা আদায় করবেন কিন্তু বৈধ ভোট চাইবেন, সেটা সম্ভব কি না, সেটা হয় কি না, বিএনপির দিকে অভিযোগের তীর তুলেই তিনি আলোচনা করছিলেন। আপনার রেসপন্স কী হবে? একথা ঠিক যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে গত 15 বছর যাবৎ বিএনপির যে পরিমাণ হাজার হাজার নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ এবং ছাত্রলীগ নামধারীরা, যুবলীগ নামধারীরা হত্যা করেছে। এই সমস্ত ইতিহাস এখন চর্বিত চর্বণ করতে চাই না। মিথ্যা মামলা তো ধরেন আছেই, আমি নিজেও তার বহুবার ভিকটিম হয়েছি। এবং এত দীর্ঘ নির্যাতনের মধ্য দিয়ে যখন 5 তারিখে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেই বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেদিনকার যে আবহাওয়া বাংলাদেশে আমরা দেখেছি, তা আমাদের স্মৃতিতে এখনো জাগরুক। এবং এই অভিজ্ঞতার পরে সঙ্গত কারণেই পতিত পরাজিত শক্তিশালী আওয়ামী লীগ যে রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্থাকে সে একটা কর্পোরেট ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসছিল, সেটা সামরিক বাহিনী হোক, সেটা গোয়েন্দা বাহিনী হোক, সেটা পুলিশ বাহিনী হোক, সেটা বিজিবি হোক, দেশের বিজনেস কমিউনিটি, চেম্বার অফ কমার্স হোক, তারপরে ডাক্তারদের সংগঠন হোক, চিকিৎসকদের সংগঠন হোক, সবটাকেই সে কিন্তু একটা আধুনিক একটা কর্পোরেট ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এসেছেন। এবং শেখ হাসিনা কিন্তু রাজনৈতিক নেত্রীর বদলে তিনি একজন সিইওর দায়িত্ব পালন করছিলেন, এবং যেখানে ক্ষমতা টিকিয়ে রাখাটাই একমাত্র, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছুর মধ্যেই থাকে প্রফিট মোটিভ,
তেমনি উনিও কিন্তু এরকম একটা স্টেট সিস্টেমটাকে একটা কর্পোরেট সিস্টেমে নিয়ে আসছেন এবং উনি সিইওর দায়িত্ব পালন করতেন এবং সেখানে পাওয়ারটা কন্টেইন করাটাই ছিল তার একমাত্র মোটিভেশন। কিন্তু কর্পোরেট হাউসের প্রফিট মোটিভ তৎপরতার মধ্যে একজন সিইও কৃতিত্ব লাভ করতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি সংশ্লিষ্ট দেশের এবং সংশ্লিষ্ট সময়ের মানুষের কাছে কতটা ভালোবাসা পাচ্ছেন অথবা কতটা ঘৃণা পাচ্ছেন, এটাই কিন্তু একমাত্র স্ট্যান্ডার্ড। যে কারণে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রসহ অনেক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা সরকারের এই ধরনের গণবিরোধী কর্পোরেট মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেম থাকা সত্ত্বেও দেশের বিশাল বিশাল শক্তিশালী বাহিনী জনগণের রেভিনিউর টাকায় ট্যাক্সের টাকা নিয়ে সরকারকে বা দলকে সেবা দেওয়ার একটা আধুনিক ব্যবস্থাপনা তৈরি হওয়ার পরেও এবং কতটা তারা কমিটেড ছিল, তাদের গোলাগুলির ধরন দেখলেই কিন্তু বোঝা যায়। ইউনিফর্ম পরেছে জনগণের টাকায়, গুলি করছে জনগণকে। ইউনিফর্ম পরেছে বিজেপি জনগণের টাকায়, পুলিশ প্রধান ইউনিফর্ম পরে বক্তৃতা করছে জনগণের বিরুদ্ধে। সে প্রমাণ করতে চাচ্ছে সে কত বড় আওয়ামী লীগার, সে কত বড় শেখ হাসিনার ভক্ত। তো যাই হোক, এই যে ব্যবস্থাপনার যে সার্থকতা তিনি দেখিয়েছেন তা কিন্তু ৫ তারিখে তার পলায়নকে ঠেকাতে পারে নাই। ফলে এই অভিজ্ঞতা একদিকে যেমন দেশের সচেতন জনগণের মধ্যে একটা নতুন ক্ষমতায়ন করেছে, তেমনি আমি মনে করি রাজনৈতিক দলগুলিকেও অনেক বেশি আত্মসমালোচনামুখী করেছে, আত্মজিজ্ঞাসামুখী করেছে। এবং সে কারণেই কিন্তু আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এই প্রত্যাশা সঙ্গে তাল মিলিয়েই বা এই প্রত্যাশাকে সম্মান করেই কিন্তু উনি আন্দোলন চলাকালীন সময়ই কিন্তু ৩১ দফা ঘোষণা করেছেন। কেননা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালোই বুঝতে পেরেছিলেন যে এত ত্যাগের বিনিময়ে যাকে আমরা উৎখাত করব, শুধুমাত্র ক্ষমতা রিপ্লেস করার জন্য মানুষ এটা করতে পারে না। যে ব্যবস্থার মধ্যে এরকম একটা ফ্যাসিবাদ লুকিয়ে থাকে, সেই ব্যবস্থা অবশ্যই আমাদেরকে মেরামত করতে হবে। সেই বিবেচনায় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এই প্রথম একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু রাষ্ট্র মেরামতের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে চিহ্নিত করেছে এবং জনগণের মধ্যে এই বিষয়ে জনমত তৈরি করেছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু তার কর্মসূচি বহাল রেখেছে। ফ্যাসিবাদ উৎখাতের পাশাপাশি কিন্তু নতুন রাষ্ট্রের সম্পর্কে একটা ধারণাও কিন্তু বিএনপি দিয়েছে। ফলে বিএনপির কে এ বিষয়ে একটা অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে পথ চলতে হচ্ছে। আবার বিএনপি একটা অনেক বড় একটা গণভিত্তি সম্পন্ন দল হওয়ার কারণে এই সমর্থক বলয়ের মধ্যে এর কাঠামোর কোনো কোনো অংশের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পড়বে বা ঢুকে পড়েছে, এটাও কিন্তু বিএনপি কখনো অস্বীকার করছে না বলেই কিন্তু বিএনপির পক্ষে যতটুকু সম্ভব তাকে সাজা দেয়া, শাস্তি দেয়া, বহিষ্কার করা, গঠনতন্ত্র তাকে যতটুকু পারমিট করে। কিন্তু বিএনপি তো বেত্রাঘাত করতে পারে না, বিএনপি তো প্রকাশ্যে কাউকে ফাঁসি দিতে পারে না, বিএনপির তো সেই ধরনের কোনো আইন প্রয়োগ করার মালিক না। তাহলে যেগুলি দেশে আইনের দৃষ্টিতে কগনিজেবল সেটা তো আইন প্রয়োগকারী সংস্থা, কিন্তু ফ্যাসিবাদ এমনভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে দলীয়করণ করে দিয়ে গিয়েছে যে কোনো অপরাধী কোনো না কোনো একটা রাজনৈতিক দলের পরিচয় দেয়। যারা আগে আওয়ামী লীগ বলে পরিচয় দিত তাদের একটা বড় অংশ এখন আবার বিএনপি বলে পরিচয় দিচ্ছে। ফলে বিএনপিকে একদিকে যেমন একটা গণমুখী রাজনৈতিক দল তৈরি করার কাজে মনোযোগ দিতে হচ্ছে, আর একদিকে ফ্যাসিবাদের তৈরি করা এই অপসংস্কৃতি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নিবীর্য করে দেওয়া, অকার্যকর করে দেওয়ার যে বাস্তবতা, যে কারণে পুলিশকে কেউ ভয় পায় না, পুলিশের কোনো তৎপরতা নাই বললেই চলে। আপনি দেখেন ৫ই আগস্ট হাসিনা পালিয়ে গেল আর ৮ই আগস্ট শেখ ইউনূস সরকারের নেতৃত্বে সরকার গঠন হলো। এই সময়ের অপরাধের মাত্রা দেখবেন খুবই কম, জিরো। আমি নিজে কারাগার থেকে আমি নিজে টেলিফোন করেছি আমার নির্বাচনী এলাকা গরুনদী আগৈলঝরাতে, কারণ কারাগারের নিয়ন্ত্রণ তখন আমাদের হাতে চলে আসছে। কারাগারের সুপার জেলার আমাদের রুমে এসে পালিয়ে থাকছে সাধারণ বন্দীদের ভয়ে, কারণ এতদিন তো তারা ওখানে নানান রকম অন্যায় অপরাধ করত, রাজনৈতিক নেতাদের উপরে অত্যাচার করত। কিন্তু ৫ তারিখের পালিয়ে যাওয়ার পরপরই তাদের জীবনের পাহারা দিতে হয়েছে আমাদেরকে। যাই হোক, জেলখানার ফোন থেকেই কিন্তু আমরা সারা দেশে ফোন দিয়েছি। যেমন আমি আমার নির্বাচন এলাকায় ফোন দিয়ে তাদেরকে যা যা নির্দেশ দিয়েছি, তারা মাইকে আমার নাম ধরে সেই নির্দেশ প্রচার করে বেরিয়েছে। এবং
সরকার গঠিত না হওয়া পর্যন্ত সরকারবিহীন এই বাংলাদেশে তারেক রহমানের বক্তব্য, নির্দেশ ইত্যাদি আমরা ঘরে 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 পৌঁছে দিয়ে কিন্তু দেশকে, তার মানে দেখা যায় যে ওরকম পরিস্থিতিতেও আনুষ্ঠানিক সরকার না থাকলেও দেশে একেবারে তৃণমূল পর্যন্ত কিন্তু বিএনপির রাজনৈতিক কাঠামো থাকার কারণে, সেই কাঠামোর সক্রিয়তার কারণেই কিন্তু ওই সময়টাতে আমরা একটা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পালন করতে পেরেছি, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছি। অতএব বিএনপিকে কিন্তু এরকম পরিস্থিতিতে এই ধরনের স্ববিরোধিতার অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু পথ চলতে হচ্ছে। একদিকে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামতের জন্য তাকে যেমন কাজ করতে হচ্ছে, আর একদিকে সরকার বিভ্রান্তিকর পথে পা বাড়াতে পারে, সেই সম্ভাবনাগুলিকে ঠেকিয়ে রেখে 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 সরকারের হাত ধরে তাকে পথ চলাতে হচ্ছে নির্বাচনের দিকে। আর একদিকে বিএনপির মতো বিশাল দলে ঢুকে পড়া দুর্বৃত্তায়নের একটা অংশকে শাসন করতে হচ্ছে, এবং এই ধরনের আইন শৃঙ্খলাজনিত বিষয়টি দমন করার কাজে যে আইন প্রয়োগকারী সংস্থা থাকা দরকার, তার যে নিষ্ক্রিয়তা, সেটা তো আর বিএনপির পক্ষে পূরণ করা সম্ভব না। অর্থাৎ সমাধান একটাই, খুব দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকার গিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে যত দ্রুত কার্যকরী করা যাবে, তত দ্রুত সমাজের অপরাধীরা তখন আর কেউ বিএনপির নাম ব্যবহার করতে পারবে না, অথবা পবিত্র কোরআন শরীফকে ব্যবহার করেও তখন কেউ কিন্তু অপরাধ করতে পারবে না। আমরা এমন এমন খবরও পেয়েছি যে পবিত্র কোরআনকে ব্যবহার করা হচ্ছে, পবিত্র ধর্মকে ব্যবহার করা হচ্ছে, মসজিদকে ব্যবহার করা হচ্ছে, বিএনপির নামকে ব্যবহার করা হচ্ছে। অতএব এটা কিন্তু একটা দীর্ঘদিনের সমাজকে যে নষ্ট করে দিয়ে গিয়েছে, তারই কিন্তু একটা প্রতিফলন। তো আমরা এই ব্যাপারে সজাগ। সুনির্দিষ্টভাবে আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিতে চাই, এটা ঠিক যে জনগণ অবৈধভাবে চাঁদাও দিবে, আবার জনগণ ভোটও দিবে, একটা বৈধ ভোট দিবে, অবৈধ চাঁদা দিবে, আবার বৈধ ভোট দিবে। নিশ্চয়ই জনগণ তা করবে না। এবং জনগণ এটাও বোঝে ভালো করে যে এই যে অবৈধ চাঁদাটার দাবি করে, সে বিএনপির নাম ব্যবহার করতে পারে অথবা কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করতে পারে, কিন্তু সমাজে সে কিন্তু খুবই একটি বিচ্ছিন্ন প্রাণী, এবং এটা যে তার একটা কৌশল, জনগণ কিন্তু এটাও বোঝে। কিন্তু আওয়ামী লীগ যেমন এটাকেই স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং পুরা আওয়ামী লীগকে রূপান্তরিত করেছে দুর্বৃত্তের দলের হিসাবে, সেখানে বিএনপি কিন্তু প্রতি মুহূর্তেই দলের মধ্যে ঢুকে পড়া, ব্যবহার করা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কিন্তু একটা লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। যে বিএনপির চেইন অফ কমান্ডে কি কোনো সমস্যা আছে কিনা? ধরেন অ্যাক্টিং চেয়ারম্যান আপনি, তিনি ভালো ভালো কথা বলছেন, কঠোর নির্দেশনা দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচে গিয়ে সেগুলো খুব একটা বাস্তবায়ন হচ্ছে না। মানে ওনার কথায় অনেকেই মনে করেন আন্তরিকতা আছে, নিষ্ঠা আছে, কিন্তু নিচে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। সংকটটা তাহলে কোথায়? যেহেতু এইটা তো লুকিয়ে রাখার ব্যাপার না, প্রতিদিনই পত্রিকায় বেরিয়ে পড়ছে এবং আমরা দলও স্বীকার করছি, এবং বলেই তো সাদা উল্লেখ দিচ্ছি করছিলাম যে এক এক নেতা এক এক রকম কথাবার্তা বলছেন, সেটাও আসলে অনেক সময় কনফিউশন তৈরি করে। না, আমি এ বিষয়ে আপনি অস্বীকার করতে পারছি না, কেননা পত্রপত্রিকায় সেরকমই পরিস্থিতি অনেক সময় বেরিয়ে পড়েছে। কিন্তু তার চেয়ে তো বড় কথা, মানুষ দেখতে চাচ্ছেন আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া উনি কনসিস্টেন্টলি কোনটা মেন করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কনসিস্টেন্টলি কোনটা মেন করছেন, আমাদের দল ফর্মালি কোন কথাটা বলছেন, এটাই আসলে প্রধান স্রোত। তবে অবশ্যই এই প্রধান স্রোতকে একেবারে রেজিমেন্টেড ওয়েতে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার যে কাজটা, সেটা আমরা কোথাও 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 ব্যর্থ হচ্ছি। এমনকি দেখা যাচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা মহাসচিবের বাইরে অনেক সময় অনেক দায়িত্বশীল নেতারাও দায়িত্বহীন অনেক কথা বলে ফেলছেন। সেটা স্লিপ অফ দ্য টাংই হতে পারে, অথবা তার ল্যাক অফ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ইন দ্যাট কেস আমরা খুব বিনীতভাবে সংশ্লিষ্ট সকল মহলকেই বলছি যে দলের আনুষ্ঠানিক বক্তব্য কোনটা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনটা বলতে চাচ্ছেন এবং মহাসচিব কোনটা বলতে চাচ্ছেন, যদি কখনো কোনো বক্তব্য মুখোমুখি দাঁড়িয়ে যায়, তাহলে ওনাদের বক্তব্যটাকে আমরা গ্রহণ করব। ওনাদের বাইরে যদি কোনো কথা বলে যা ওনাদের কথার সঙ্গে কনফ্লিক্ট করে, তাহলে আমরা তার কথা বাদ দিয়ে দিব, সে যত বড় নেতাই হোক না কেন। এরপরে আমি একটু যেটা বুঝতে চাই যে মানুষ আসলে বুঝতে চাই, নির্বাচন যেহেতু কাছে আসছে এবং আমরা আপনাদের 31 দফাও দেখলাম, আমরা জাতীয় ঐকমত্য কমিশনে আপনাদের বিভিন্ন ইস্যু নিয়ে সংস্কারের বার্গেনিংটাও লক্ষ্য করেছি, কিন্তু অনেকগুলো বিষয় এখন পর্যন্ত খুব একটা পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে যে আসলে বিএনপি ক্ষমতায় গিয়ে তার ফরেন পলিসি কী হবে,
বিএনপির এখন পর্যন্ত পরিষ্কার না যে আওয়ামী লীগ ইস্যুতে বা তার রাজনৈতিক ইস্যুতে বিএনপির আসলে অবস্থানটা কী। কারণ বিভিন্ন সময় আমরা বিএনপির বিভিন্ন রকমের বক্তব্য শুনেছি। আওয়ামী লীগ নিঃসন্দেহে পতিত বিদায় হওয়া স্বৈরশাসক, মানুষের ঘৃণা আছে, কিন্তু তার যে পলিটিক্যাল রাইটসের ইস্যু সেটা নিয়ে কেউ কেউ কনসার্নও ব্যক্ত করছেন। সো এইরকম অনেকগুলো জায়গাতে বা এক ধরনের ধোঁয়াশা আছে। এমনকি মানুষ এটাও বুঝতে চায় যে বিএনপি যদি ক্ষমতায় যায় ভবিষ্যতে কারা আসলে দেশ পরিচালনা করবে, সেটাও মানুষ কিন্তু বুঝতে চায়। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেছেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, কিন্তু বাকি কারা, এটা সবসময় পার্টনারদের, ডেভেলপমেন্ট পার্টনারদের কৌতূহল থাকে, রাজনৈতিক মহলের সাধারণ মানুষের অনেক কৌতূহল থাকে, কিন্তু বিএনপি এই জিনিসগুলো খুব একটা পরিষ্কার করছে না বলে অভিযোগ অনেকের। আপনার এই অভিযোগটাকে নিশ্চয়ই আপনার এই বক্তব্য সহ বিভিন্ন সময় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা এই অভিযোগ আমাদের দলের হাইকমান্ডকে, আমি এটাকে ঠিক অভিযোগও বলবো না, এটা এক ধরনের অভিযোগের আড়ালে এটা এক ধরনের পরামর্শ, এবং এই পরামর্শটাকে আমার মনে হয় যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খুব ভালোভাবেই গ্রহণ করেছেন। এবং আমি আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে আমার যতটুকু কাজ করার সুযোগ আছে তাতে আমি টের পাই যে এই হোমওয়ার্কের এই ঘাটতিগুলি নিয়ে আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং কাজ চলছে। আমরা বুঝি যে এত বড় বিশাল একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরিবর্তনের পরে এত লাশের উপরে দাঁড়িয়ে এত সহকর্মীদের গত 15 বছরের জীবন্ত আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে যখন দেশকে নির্বাচিত সরকারের প্রধান হিসাবে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচালনা করবেন, তখন এই যে নতুন আশা, নতুন প্রত্যাশা, তা পূরণ করা অনেক কঠিন। এবং অবশ্যই আসমান থেকে কেউ এসে আমাদেরকে উদ্ধার করে দিবে না। অবশ্যই রাতারাতি আমরা এক ঝাঁক জিনপরি পেয়ে যাব না। অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেই তারা এটা বুঝে ফেলবেন, এটাও মনে করার কোনো কারণ নাই। বিগত সরকার প্রমাণ করেছে যে অবসরপ্রাপ্তদেরকে দিয়ে উপদেষ্টা বানালি এটা হয় না। ফলে রাজনীতির নেতাকর্মীদের মধ্য থেকেই এই রাজনৈতিক যে দায়িত্ব এবং এই যে দূরদর্শিতা এবং এই যে ভিশন, যেটা 31 দফাতে আমাদের চেয়ারপারসন বারবার বলেছেন, আসলে এই ভিশনটা বোঝেন, মেইন করেন এবং এই ভিশনটাকে কার্যকরী করবেন, এরকম একটা রাইট টিম তৈরি করাই যে এটার সমাধান, আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বোঝেন এবং আমার জানা মতে তিনি এই বিষয়ে দিন রাত কাজ করছেন। আমি একটু বিএনপির বৈদেশিক নীতি বিষয়ে একটু বুঝতে চাই। পরিস্থিতি গোটা পৃথিবী জুড়ে অনেক বদলে গেছেন, নতুন নতুন সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। সো আঞ্চলিক রাজনীতিতে এবং বৈশ্বিক বাস্তবতায় বিএনপির অবস্থানটা কি, সেটা একটু আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে চায়, বাংলাদেশেও যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন তারাও বুঝতে চায়। আপনি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন? না, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে আমাদের প্রতিবেশীর সঙ্গে এবং তার অত্যন্ত প্রভাবশালী তাদের সঙ্গে সম্পর্কের একটা বড় টানাপোড়েন আছে এবং তাদের বিগত দিনের ভূমিকা, বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ, মিয়ানমার আরেক ছোট প্রতিবেশী মানে আমি সীমানা অর্থে বলছি, তাদের সঙ্গে কিছু সংকট আছে, সেই সব সংকটও মোকাবেলায় বিএনপির। আমি এখানেও খুব দৃঢ়তার সঙ্গে বলতে চাই, অতীতের যে কোনো সময়ের চাইতে এবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময়ের চাহিদা অনুযায়ী পররাষ্ট্র নীতি এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করছেন। 31 দফাতে কিছুটা ইঙ্গিত দেয়া আছে, তারপরেও বোঝার সুবিধাটা আর একটু পরিষ্কার করে বলতে চাই যে আগে যেমন শুধুমাত্রই একটা সাধারণ দেশপ্রেম কাজ করত, এখন রাজনৈতিক নেতা, বিশেষ করে নীতি নির্ধারক যারা আছেন, তারা সকলেই এ ব্যাপারে সজাগ যে আমরা ভারত মহাসাগরের, বঙ্গোপসাগরের পাশে আমরা অবস্থান করি। আমাদের সীমান্তের প্রায় 4000 মাইল কিলোমিটার হচ্ছে একটা আণবিক শক্তির মালিক, পারমাণবিক শক্তির মালিক ভারতের মতো একটা দেশ, যার বিশ্ব দরবারে আনাগোনা আছে। আমাদের নেপাল, ভুটানের
মাঝখান থেকে একটু এগোলেই চীনের মতো শক্তিধর বাণিজ্যিক এবং পারমাণবিক শক্তিধর একটা দেশ আমাদের কাছাকাছি আছে। আমাদের প্রায় 200 কিলোমিটারের মতো সীমানা আছে বার্মার সঙ্গে, যেখানে আরাকান থেকে আমাদের রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়ে প্রায় 12 লক্ষ লোক আমাদের এখানে থাকছে। এবং আরাকানের ওই জায়গাতেই কিয়াকাপ্পু নামক জায়গাতে একটা গভীর সমুদ্র বন্দর চীন তৈরি করছে। এবং ওই সমুদ্র বন্দরটা তৈরি করতে পারলে প্রশান্ত মহাসাগর হয়ে, চীন সাগর হয়ে, মালাক্কা প্রণালী দিয়ে চীনের যে বাণিজ্যের দীর্ঘ পুরনো পরিচিত পথ, এই পথের আর প্রয়োজন পড়বে না। দক্ষিণ চীন সাগরে জাপান, ফিলিপিন, ভিয়েতনামের সঙ্গে তার যে বিরোধ, এবং সেখানে আপনার কোয়াড এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোযোগ, সেই মনোযোগটাকে এক লহমায় কিন্তু পাশ কাটিয়ে যাওয়া সম্ভব হবে। অপরদিকে একদম পুরো চীন থেকে সরাসরি সড়ক পথে মাল পরিবহন করে একদম পশ্চিম ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো রেল লাইন তৈরি করা হয়ে গিয়েছে। চীনের সঙ্গে পাকিস্তানের যে সামান্য একটু সীমান্ত আছে, ওই সীমান্ত দিয়ে চীন ঢুকে পুরো পাকিস্তানের মেরুদণ্ড তৈরি করে গোয়াদারাতে পোর্ট তৈরি করে আরব সাগরে পড়েছে। ফলে বার্মাতে কিয়াকাপ্পুর এই গভীর সমুদ্র বন্দর, আর গোয়াদারাতে চীনের এই গভীর, পাকিস্তানের গোয়াদারাতে এই গভীর সমুদ্র বন্দর, এর মাঝখানে বাংলাদেশ আর ভারত ছাড়া আর তেমন কেউই কিছু কিন্তু থাকে না। এটা একটা জিও পলিটিক্যাল স্ট্যাটাস, এবং আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিও এই স্ট্যাটাসের মধ্যে যে যতটুকু আন্তর্জাতিক রাজনীতি আছে, যতটুকু আঞ্চলিক রাজনীতি আছে, সেটা দ্বারা যে প্রভাবিত হবে এ বিষয়ে আমরা কিন্তু অত্যন্ত গভীরভাবে সজাগ। আবার অপরদিকে আমাদের দেশের রপ্তানি আমরা প্রায় পুরোটাই নির্ভর করছে রেডিমেড গার্মেন্টসের উপরে, এবং রেডিমেড গার্মেন্টস বাদে যে বাকি যে 20% আমরা এক্সপোর্ট করি, আমাদের প্রায় পুরোটা রপ্তানির বাজারই কিন্তু হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। আমেরিকা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন, জার্মান সহ ইউরোপ হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন। আমরা এখান থেকে আমাদের প্রায় $50 বিলিয়ন মতো আমরা এখানে ইনকাম করি। আবার আমাদেরকে ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমরা তাকাই, যেহেতু আমাদের অর্থনীতিটা মূলত ইম্পোর্ট বেসড ইকোনমি, আমাদেরকে কিন্তু নির্ভর করতে হচ্ছে চীন এবং ভারতের উপরে। ফলে এই যে একটা ট্রেড পলিসিতে আমাদের এই যে স্ববিরোধিতা, আমদানির ক্ষেত্রে আমরা নির্ভর করতে হচ্ছে চীন এবং ভারতের উপরে, রপ্তানির ক্ষেত্রে আমরা কিন্তু নির্ভরশীল থাকছি আমেরিকা এবং ইউরোপের উপরে। ফলে পররাষ্ট্রনীতি সাজাতে গেলে পরে এটা আমাকে মাথায় রাখতে হবে। আবার আমাদের প্রায় ধরেন এবার তো $30 বিলিয়ন পেয়েছি রেমিটেন্সে আমরা। আমাদের এই যে ঊর্ধ্বগতির যে রেমিটেন্স, এই রেমিটেন্সের একটা বড় অংশই হচ্ছে মধ্যপ্রাচ্যে। ফলে মধ্যপ্রাচ্যের থেকে রেমিটেন্স আদায় করার এই বিষয়টিও, যদিও এখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও রেমিটেন্সের ইয়েটা খুব কাছাকাছি চলে আসছে। ফলে এই বৈদেশিক মুদ্রা অর্জন করার এবং আমদানি, নিত্যপণ্যর গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করার জন্য যে আমদানির সূত্রগুলি, এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পররাষ্ট্রনীতি সাজাতে হবে, এটা আমরা বুঝি। এবং আমরা এটাও বুঝি যে আঞ্চলিক রাজনীতিতে বড় বড় শক্তিগুলির যে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতা থেকেও আমরা চাইলেই নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে পারবো না, কারণ আমাদের অবস্থানের কারণেই আমরা এমন এক জায়গায় বাস করি যে আমরা ইচ্ছানিরপেক্ষভাবেই এটার পার্ট হয়ে গিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলমান এই বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনীতির যে জটিলতা, এই জটিলতাকে ইতিমধ্যেই গভীরভাবে বিবেচনায় রেখেছে বলেই কিন্তু তাকে চীনের উপরে যে আমদানি নির্ভরতা এবং ঋণ নির্ভরতা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উপরে যে আমাদের রপ্তানি নির্ভরতা, ভারতের উপরে আমাদের যে আমদানি নির্ভরতা, এবং চীনের সঙ্গে ভারতের যে আঞ্চলিক প্রতিযোগিতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে বৈশ্বিক প্রতিযোগিতা, আমরা যেটার মধ্যে ঢুকে পড়েছি, আমরা এই বিষয়গুলিকে সজাগ রয়েছি বলেই কিন্তু আমরা মনে করি আমাদের পলিসির গ্র্যাভিটি পয়েন্ট হবে সবার আগে বাংলাদেশ, এবং আমাদের স্বার্থের ব্যাপারে শক্তিশালীভাবে কথা বলতে পারার ক্ষমতাটাই হচ্ছে যেটা বিগত সরকার পারত না।
হ্যাঁ, তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখেছি চীনের সঙ্গে সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্ক ভালো, সবার সঙ্গেই একটা কৌশলী এবং চালাকি সম্পর্ক। কিন্তু সবাই জানে যে ভারতের উপরে তার একটা অন্ধ নির্ভরতা ছিল। আমরা এই ক্ষেত্রে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে জটিলতার কথা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, সেই জটিলতার উপরে দাঁড়িয়েও আমরা যে খুব ট্রান্সপারেন্টলি সবার আগে বাংলাদেশ নীতিটাকে আমরা যদি চর্চা করতে পারি, তাহলে শক্তির দিক থেকে আমরা কোথাও কারোর সাথে কম হলেও আমাদের পরিচ্ছন্নতার কারণে আমাদেরকে তারা সম্মান এবং মর্যাদা দিতে বাধ্য হবে। আমরাও আমাদের সম্মান এবং মর্যাদা সহ আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির এই জটিলতার ক্ষেত্রে আমাদের জায়গাটাকে আমরা খুঁজে বের করতে পারবো। আপনি বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন এক সময়। গণমাধ্যমের প্রতি দৃষ্টিভঙ্গি কী হবে বিএনপির, এবং একই সঙ্গে নাগরিক সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি কী থাকবে? কারণ গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কোনোভাবেই চলে না। গণতন্ত্রকে চলতে চাইলে গণমাধ্যম, আর এখনকার গণমাধ্যম তো শুধু প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠানের জায়গাতে নেই। আগে আমরা মিডিয়া হাউস বলতে যা বুঝতাম তা এখন আর নেই। এখন ইন্টারনেটের পাওয়ারের কারণে এবং সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন প্ল্যাটফর্মের কারণে সিটিজেন জার্নালিজম এখন একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। বরঞ্চ আগে একটা গণমাধ্যম হাউসের মালিক হওয়ার মধ্য দিয়ে একজন ব্যবসায়ী যেভাবে এটাকে ব্যবহার করতে পারতেন ভালো অথবা মন্দ কাজে, এখন কিন্তু এটা সম্ভব না। এমনকি গণমাধ্যমকেও জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে সিটিজেন জার্নালিজমের কারণে। অনেক সম্পাদক উনি একসময় মনে করতেন আমি সম্পাদক, আমাকে কে ধরে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সম্পাদকের বিরুদ্ধে তার যে কয়টা পত্রিকা সার্কুলেশন, তার চেয়ে কোটি গুণ সোশ্যাল মিডিয়াতে তাকে তার চৌর্যবৃত্তিকে, তার তোষামতকারীকে, তার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের পক্ষে যার যে ভূমিকা, এবং সে যে একটা মিডিয়া অফিসার, সে আসলে জার্নালিস্ট না, সে একটা কোনো কর্পোরেট হাউসের মিডিয়া অফিসার না, মুখে মুখে বলে সম্পাদক, আসলে সে দেখা যায় কোনো একটা লুটপাটকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মিডিয়া অফিসার। এগুলি কিন্তু এখন জনগণের কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। ফলে এখানেও ইন্টারনেটের কারণে, সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কারণে, সিটিজেন জার্নালিজমের কারণে এখানেও কিন্তু একটা নতুন একটা জটিল প্রেক্ষাপট তৈরি হয়েছে। অতএব গণমাধ্যমের ক্ষমতাকে জনগণের স্বার্থে প্রবাহিত করার লক্ষ্য নিয়েই এই নতুন জটিলতার জন্য নীতি নির্ধারণ করতে হবে। একথাও স্বীকার করতে হবে যে ডিজিটাল পাওয়ার যতটা বেড়েছে, এই ক্ষমতার অপব্যবহারকে রোধ করার জন্য কিন্তু সেই ধরনের প্রযুক্তিভিত্তিক যে আইন তা কিন্তু তৈরি করা যায়নি। ফলে সত্যি কথা বলতে কি, যে রাষ্ট্রের যারা এখন নীতি নির্ধারক হবেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবেন, তাদেরকে রূপান্তরিত পৃথিবীর এই পরিবর্তিত যে জটিল বাস্তবতা, এই বাস্তবতাগুলিকে প্রথমে কিন্তু তাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিতে হবে। আমরা আগে যেমন রাজনৈতিক কর্মী বলতেই ধরে নিতাম যে একটা রেটরিক কথাবার্তা বলা, একটা বক্তৃতা করা, একটা জিন্দাবাদ মুর্দাবাদ তৈরি করা, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা সাহসী ভূমিকা পালন করা, পুলিশের বিরুদ্ধে বা ক্ষমতার বিরুদ্ধে বুক চিতিয়ে কথা বলতে পারাটাই বোধহয় একমাত্র কাজ। অফকোর্স অন্যায়ের বিরুদ্ধে তো তা করতেই হবে, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করতে হবে তখন কিন্তু এই সাহসের চাইতেও কিন্তু বড় হচ্ছে যে জটিল বাস্তবতাটা বুঝে তার মধ্য দিয়ে সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ সম্ভাবনাটাকে অর্জন করার জন্য যে প্রজ্ঞা দরকার, যে জ্ঞান দরকার, যে বিশেষজ্ঞ টিম দরকার। এই জন্য টিপিক্যাল পলিটিক্যাল প্রসেসের সঙ্গে এখন কিন্তু বিশেষজ্ঞ ভিত্তিক, জ্ঞান ভিত্তিক একটা পলিটিক্যাল সিস্টেমও কিন্তু পাশাপাশি হাত ধরে চলতে হবে, তা নাহলে কিন্তু এটা ফেল করতে বাধ্য হবে। শেখ হাসিনার উদাহরণ আমার মনে হয় আমাদেরকে এসব বিষয়ে অনেক বেশি শিক্ষা দিতে পারে। সামনে নির্বাচন, এবং আমরা অনেকের ধারণা শেষ পর্যন্ত কী হবে সেটা তো জনগণই সিদ্ধান্ত নেবে, যে বিএনপি হয়তো বিজয়ী হতেও পারে, এবং বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনি রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রীয় দায়িত্বে গেলে তার চ্যালেঞ্জ কি দেখেন, এবং জনগণের আস্থা আসলে শেষ পর্যন্ত কতখানি বিএনপি ধরে রাখতে পারবে বলে আপনি মনে করেন? কারণ ক্ষমতায় গিয়ে নানা রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, নানা রকমের পরিস্থিতি। আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি
তো আশা কি দেখাবে না নিজেরা নিজেদের চ্যালেঞ্জটাকে দেখেন, ওটাই সেটাই বলছি বুঝতে চাইছি। যে এটা তো ধরেন এটা তো কোনো এক কথায় একটা শিশু সুলভ আবেগ ব্যক্ত করার বিষয় না। রাষ্ট্র এবং একটা রাষ্ট্রের ফিজিওলজি থাকে, একটা রাষ্ট্রের অ্যানাটমি থাকে, এবং একটা রাষ্ট্রের অফকোর্স একটা সাইকোলজিও থাকে, তার নির্দিষ্ট জনগোষ্ঠীর একটা মনোজগৎ থাকে। এবং এ কারণেই রাষ্ট্রকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়, সমাজবিজ্ঞানের এই অংশটাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। যদিও অ্যাপারেন্টলি মনে হয় যে শুধুমাত্র কথাবার্তা, বক্তৃতা বা এক ধরনের সাহিত্য চর্চা করারই বোধহয় কাজ। আসলে তো ব্যাপারটা তা না, বরঞ্চ এটা একটা সম্পূর্ণই বিজ্ঞান নির্ভর চিন্তা, বিজ্ঞান নির্ভর সমস্যা বিশ্লেষণ এবং বিজ্ঞান নির্ভর সমাধানের উপরেই কিন্তু এই রাষ্ট্রের গতি, প্রকৃতি এবং তার সার্থকতা নির্ভর করে। আমরা ইতিহাসের দিকে তাকালে তা আমরা বুঝতে পারি। সেই বিবেচনায় আমি আবারও আপনাকে খুব কনফিডেন্টলি বলতে চাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে গত কিছুদিন আগেও আমি লন্ডনে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি প্রিভিলেজড যে উনি আমাকে অনেক সময় দিয়েছেন। সেখানে একজন সহকর্মী হিসাবে, ওনার একজন কর্মী হিসাবে আমাদের আলোচনায় এই বিষয়টাও এসছে, এবং আমার ভালো লেগেছে যে সমস্যার গভীরতা সম্পর্কে, জটিলতা সম্পর্কে উনি এত বেশি উদ্বিগ্ন এবং এত বেশি সচেতন। আমার কাছে ওনার এই উদ্বেগ এবং এই সচেতনতাকেই একটা আশাবাদের দিক মনে হয়েছে। কারণ সাধারণত দেখা যায় যে রাষ্ট্র পরিচালনায় যারা ভুল করে, ব্যর্থ হয়, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ওভার কনফিডেন্স, যেটা শেখ হাসিনার মধ্যে সারাক্ষণ দেখবেন। শেখ হাসিনা কিন্তু তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ভিন্ন মতকে নাকচ করা। দলের মধ্যেও আমার জানা মতে, যেহেতু দীর্ঘদিন আমি রাজনৈতিক কর্মী, ফলে আওয়ামী লীগের সরকারের মধ্যেও শেখ হাসিনার কাছের অনেক লোকের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল। তারা অফ দি রেকর্ড আমাদেরকে বলতো যে কিভাবে সরকার প্রধান একটা বাস্তবতা বিবর্জিত একটা ব্যক্তিতে পরিণত হয়েছিল, এবং কিভাবে তার কাছের মানুষরাও তাকে পরামর্শ দিতে ভয় পেত, কথা বলতে ভয় পেত, এবং তোষামতকারীদেরই একমাত্র জায়গা তৈরি হয়ে গেল। এবং এভাবেই কিন্তু আওয়ামী লীগ তার কবর রচনা করলো। শুধু তাই করলো না, তার প্রধান নেতা মরহুম শেখ মুজিবুর রহমানকে তারা দ্বিতীয়বারের মতো কবর দিল। এবং এই পরাজয়ে শুধুমাত্র যে মানুষ মনে রাখবে তাই না, আমি মনে করি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আওয়ামী লীগের আদর্শবান নেতাকর্মীরা। আওয়ামী লীগের আদর্শ নিয়ে যে বিতর্কই থাকুক, একটা বড় অংশের মানুষ তো এই আদর্শ সেই 1949 সন থেকে এই দলের সঙ্গে আছে, যুক্ত হয়ে আছে। যারা অন্য দলে গেছে ভালো কথা, তারা তো আছে। ফলে একটা বিশাল অংশের মানুষ, সুবিধাভোগীর বাইরে যারা, তাদের কিন্তু একটা করুণ আর্তনাদ আছে। এবং সেই করুণ আর্তনাদটা হচ্ছে এই যে এই সমস্যাগুলিকে কখনোই অ্যাড্রেস করতে চাইতো না শেখ হাসিনা, তার সরকার, তার দল। এবং যারা অ্যাড্রেস করতে চাইতো না, তাদেরকে নিয়ে একটা সাইকোফ্যান গ্রুপ তৈরি করে ফেলেছিল। কিন্তু সমস্যাকে অ্যাড্রেস করা, সমস্যাকে বোঝার চেষ্টা করা, সমস্যার গভীরতাকে বোঝা এবং সেটা সমাধান করার তখনই সম্ভব। রোগের যদি বিশ্লেষণই না করা হয়, আধুনিক চিকিৎসায় তো কেউ চিকিৎসা দেন না যতক্ষণ পর্যন্ত ডায়াগনোসিসটা কমপ্লিট না হয়। তো আমি এক্ষেত্রে আশাবাদী এই কারণে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নীতি নির্ধারক সবাই সমস্যার গভীরতা সম্পর্কে অনেক সজাগ, উদ্বিগ্ন। এবং আমরা এটাও বুঝি যেটা কেবলমাত্র আমাদের একার কাজ না, সংশ্লিষ্ট সকলকে আমাদের কাজে লাগাতে হবে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন। দর্শক, কথা বলছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। নানা বিষয় নিয়ে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। বাস্তবতা যেটা বাংলাদেশের এখন অনেকেই মনে করেন যে অন্তত আগামী নির্বাচনে বিএনপির কোনো বিকল্প নেই, এবং এই যে বিকল্প নেই একটা রাজনৈতিক ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়, এটা একটা বড় উদ্বেগের কারণ। এবং ইতিমধ্যেই বিএনপির কিছু কিছু কর্মকাণ্ড মানুষের মধ্যে 5ই আগস্টের পরে যেরকম আশা জাগিয়েছিল, বিএনপিকে কেন্দ্র করে একটা দুর্ভাবনার জন্ম দিয়েছে। এবং যেটা আমরা বিভিন্ন পরিসংখ্যান বা সার্ভেতে দেখতে পাই, যদিও মিস্টার জহিরুদ্দিন স্বপন সেই সার্ভেগুলোর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিএনপি চাইলে, আন্তরিকতা থাকলে, তার যদি নিষ্ঠা থাকে, সততা থাকে এবং অতীত থেকে শিক্ষা নেয়, তাহলে আগামী দিনের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপি একটি সম্ভাবনার নামও হয়ে উঠতে পারে। এখন বিএনপি নেতৃত্ব এবং বিএনপির সারা দেশের নেতাকর্মীরা
সেই পথে হাঁটবেন কিনা সেটা দেখবার জন্য হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।